হ্যালো গাইস। তো আমার নাম হচ্ছে কৌশিক পাল। আমার বাড়ি হচ্ছে ডেবরা, পশ্চিম মেদিনীপুর। যেটার জন্য এই ভিডিওটা করা, সচরাচর আমরা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, যে কোনো জায়গায় বলুন, বিভিন্ন রকম ভিডিও দেখি, যেটা দেখে মনে হয় এটা খুব সুন্দর, এটা যদি এত কি কমে জিনিস দিচ্ছে তো এটা নেওয়া উচিত, ডিলটা খুব ভালো। তেমনই একটা স্ক্যামের শিকার আমি হয়েছি। প্রতিটা ছেলের একটা স্বপ্ন থাকে, তার একটা স্বপ্নের বাইক নেওয়া, তেমনি আমারও একটা ইচ্ছে ছিল। সচরাচর আমি একজন ইঞ্জিনিয়ার, তো এখন একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছি। তো অল্প অল্প কিছু টাকা জমিয়ে রেখেছি অ্যাজ এ সেভিংস হিসেবে, যেটা আমার নিজের কিছু পছন্দের জিনিস নেওয়ার জন্য। তেমন একটা পছন্দের জিনিস আমার বাইক ছিল, যেটা প্রতিটা ছেলেরই একটা স্বপ্ন থাকে। তেমনি একদিন হঠাৎ আমি ইউটিউব স্ক্রল করতে করতে কিছু ভিডিও দেখি সেকেন্ড হ্যান্ড বাইকের, 3 মাস, 4 মাস, 6 মাস, খুব ভালো কন্ডিশনে। তেমনি এক ভাইয়ের ভিডিও দেখে আমি একটা ডিলারের সাথে কথা হয়। তো উনি আমাকে বলেন যে ভাই আমার কাছে আছে বাইকটি, আর বাইকটির এজ 4 to 5 মান্থ, এরকম 5 মাসের কিছু বয়স হবে। বাইকটা হচ্ছে বাজাজ পালসার N160, যার শোরুম প্রাইস 1,85,000 সামথিং কিছু, ঠিক আছে। তো উনি 4 মাসের বাইক, তো উনি আমায় দিচ্ছেন 1,30,000, সব কিছু না, 1,35,000 সামথিং কিছু বলেছিল, তো লাস্ট 1,30,000 এখন সামথিং কিছু আসে। তো ঠিক আছে, তো আমি ওনাকে বলি ঠিক আছে, আমি একদিন টাইম করে যাব, বাইক দেখবো, যদি পছন্দ হয় অবভিয়াসলি নেব। উনি বলে ঠিক আছে দাদা, আপনি আসুন আমার শপে এসে দেখুন। তো হ্যাঁ, এবার যে জিনিসটা, এটা মেন জিনিস, যে আমি বাইকের জন্য ভিডিওটা বানিয়েছি, যে বাইক নিয়ে একটা আমার কিছু স্ক্যাম হয়েছে। স্ক্যামটা কি সেটা আমি পরে বলছি। এবার যথারীতি আমি উইকলি একটা অফ পাই, সেই অফে আমি মর্নিংয়ে বেরিয়ে যাই ওখানে। বাইকটা যে শোরুমে, যেখান থেকে আমি ডিলারের কাছ থেকে নিয়েছি, ডিলারের নাম হচ্ছে ইভা আসলাম। তিনি ফাউন্ডার অফ বাইক শপ, ঠিক আছে। মানে দোকানটার নাম হচ্ছে বাইক শপ, যেটি যেটি কলকাতা বসিরহাট বাইক পাড়াতে অবস্থিত। বিল দেখতে পাচ্ছেন, ঠিক আছে, বাইক পাড়াতে। তো কি হয়, আমি বাইকটা দেখি দেখি সত্যি পছন্দ হয়। বাইকটা সত্যি একদম ভালো কন্ডিশনে ছিল, একদম নিউ কন্ডিশনে ছিল, খুব ভালো মেনটেনও ছিল। 3-4 মাসের বাইকগুলো মনেই হচ্ছিল না, একদম শোরুম কন্ডিশনেই মনে হচ্ছিল। তো ওনার সঙ্গে নেগোসিয়েট হয়ে উনি 130 এরকম সামথিং কিছু আসে। তো আমার মনে হয় যে 5-6 মাসের বাইক 130 নেওয়ার থেকে নতুন নেবো ভাবি। তো উনি ঠিক আছে দাদা আসুন, আমি একটা দেখে শুনে করছি। তো উনি আমাকে লাস্ট ফাইনাল দাম এটাই হয় সব কিছু নিয়ে। আরসি ট্রান্সফার, হ্যাঁ মেন জিনিস এটা না, আরসি ট্রান্সফার নিয়ে, মানে যে ব্যক্তি ওই বাইকটা নিয়েছিল সে তো বিক্রি করে দিয়েছে, তো তার নাম থেকে আমার নামে ট্রান্সফার করবো, যে আরসি ট্রান্সফার হয় সেটা পরে আসছে। আমি তার আগে বাইকের অরিজিনাল প্রাইস কত আসে না, বাইকের দাম লাস্ট আসে 1,13,500 টাকা, ঠিক আছে। তো ঠিক আছে, বাইক পছন্দ হচ্ছে, বাইক চালালাম, বাইক খুব ভালো। হুম। তো ওনাকে যখন বললাম ঠিক আছে বাইকের ডিটেলস দেখান, তখন উনি আমাকে বললেন যে দাদা আমাদের বাইক আমরা কোনো পার্টির কাছ থেকে কিনি না, ডাইরেক্ট আমরা ব্যাংকের সঙ্গে কন্ট্যাক্ট করি আর ব্যাংক থেকে নিই। তো আমি বললাম ব্যাপারটা বলুন, কারণ আমার তো এইসব ব্যাপারে জানা নেই কি ব্যাপারটা। উনি বললেন যেসব ব্যক্তিরা বা যেসব কাস্টমাররা বাইক নেন কিন্তু টাইম টু টাইম মতো লোন মেটাতে পারে না বা ইএমআই দিতে পারে না, সেখান থেকে বাইক রিকভারি করা হয়। রিকভারি কে করে না, ব্যাংকের লোকেরা করে। আমি বললাম ভালো, তাহলে তাহলে কি করবো আমি এখন। আর আমি গাড়ির কাগজ তো আমাকে দেখতে হবে, গাড়ি কি কন্ডিশনে আছে, গাড়ির লোনে আছে, ঠিক আছে। আমি তার আগে আমি একবার চেক করি গাড়িটা। তো দেখলাম পুরো ফাইন্যান্সে গাড়িটা আছে, এটা বাজাজ বাজাজ অটো ক্রেডিট লিমিটেড সামথিং কিছু হবে, তো ওর নামে ফাইন্যান্স আছে। তো আমি বললাম দাদা তো ফাইন্যান্সে আছে, আমাকে তো এনওসি লাগবে। বলছে এইভাবে দাদা এনওসি প্রোভাইড হয় না, যেহেতু ব্যাংকের বাইক, ব্যাংক কি করে যখন এটা অকশন হয়, অকশনে আমরা নিয়ে এসেছি, তো অকশন থেকে আমরা নিয়ে এসেছি, যখনই আপনি এখানে টাকাটা পেমেন্ট করবেন, টাকাটা ওখানে পে করে দেওয়া হবে, তখন ওখানে যে লোকেরা থাকে, ঠিক আছে, তো ওনারা আমরা আরসি ট্রান্সফার করবো, আমরা এখান থেকে যখন সব কিছু প্রোভাইড করবো। তার আগে আমি আরো ডিটেলস জানতে চাই ব্যাপারটা কি, আরেকবার বলুন। তখন উনি বললেন যে ওনারা ব্যাংকের যে মানে লোন রিকভারির লোক হয়, তারা কি করে বাইক তুলে নিয়ে আসে, বাইক তুলে নিয়ে এসে গোডাউনে রাখে,
যে ব্যাংকের যে গোডাউন হয় সেখানে গোডাউনে রাখা হয়, সেখান থেকে বাইক অকশন করা হয়। এবার অকশনে ওরা কি করে, ডিলাররা ওখান থেকে বাইক নিয়ে আসে। যেহেতু ওরা অকশনে নিজের নামে করে না, কারণ হচ্ছে এটাই, কারণ দেখুন ওদের নামে করতে গেলে একটা চার্জেস তো ওনাদেরকে পে করতে হবে। প্লাস ধরুন আমি যখন কিনবো, মানে অন্য আমার মতো অন্য কাস্টমার যখন কিনবে তাদেরকেও একটা চার্জেস দিতে হবে, ঠিক আছে। ওনারা এইভাবে আমাকে বলেন। আমি বললাম ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু বাইকের কাগজ নিয়ে আমার কিন্তু কিন্তু মনে হচ্ছে, কিন্তু কি, নতুন বাইক, ভালো ডিল, 1,13,000, ঠিকই আছে। তো আমি বললাম তাহলে আরসি ট্রান্সফার হবে কি করে? তো ওনারা তখন বলেন আরসি ট্রান্সফারের জন্য তোমাকে আরো 6,500 টাকা দিতে হবে। আমি বলছি 6,500 টাকা? বলছে হ্যাঁ। তখন আমি একটু করি, 6,500 টাকাটা মানে মানে 1,20,000 আমার পুরো টোটাল খরচা পড়ছে। তো আমি ওনাকে বললাম দাদা একটু কম সম হবে না? বলছে না দাদা এটা ঠিক আছে। তো তাও ভাবলাম যে 6 মাসের বাইক, আমার নামে সবকিছু ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে, সবকিছু হয়ে যাবে, পলিউশন টলিউশন সবকিছু ওকে আছে, গাড়ি একদম ভালো কন্ডিশন আছে, 1,20,000 একটা মোটামুটি ভালো ডিল, খারাপ না। তো আমি রাজি হই। তো জানেন আমি পুরোটাই আমি ক্যাশে নিয়ে যাইনি, ক্যাশ 10,000 নিয়ে গিয়েছিলাম, আর বাকি অ্যাকাউন্টে 1,20,000 সামথিং কিছু পড়েছিল। তো 1,00,000 টাকা আমি অনলাইন ট্রান্সফার করে দিই ওনাকে সঙ্গে সঙ্গে। যে জানেন 1,00,000 টাকা ট্রান্সফার করে দেওয়ার পর ইউপিআই একদিনে 24 ঘন্টায় লক করে যাচ্ছে, আমি টাকা ট্রান্সফার করতে পারবো না। তো সেদিন আমি 1,00,000 টাকা, 1,10,000 টাকা দিয়ে দিই, ঠিক আছে না, বাকি 10,000, 1,09,000 সামথিং, হ্যাঁ 1,09,000 টাকা দিই 6 আগস্ট। তো তারপরে আমাকে যেহেতু 24 ঘন্টা টাইম থাকে, তো টাইমে ওভার হওয়ার পর আমি পেমেন্ট করতে পারবো। তো ওনাকে বললাম ঠিক আছে দাদা এত টাকা দিয়েছি, ওটা আপনাকে নেক্সট, ওটা যখন ঠিক হয়ে যাবে আমি অনলাইন করে দেবো। তো ওনারা বলে ঠিক আছে, অসুবিধা নেই। ওনারা প্রথমে একটু কিন্তু করে দিল, বলছে ঠিক আছে দেখে দিন অন্য বন্ধু বান্ধবের কাছে যদি করতে পারে। আমি বলি না, সেরকমভাবে কারোর দরকার নেই, আমি কাল বা পরশু আপনাকে 24 ঘন্টা যখন কমপ্লিট হবে ওই লিমিটটা হেঁটে যাবে, আমি পাঠিয়ে দেবো। তো ওনারাও রাজি হয়ে গেল। তো দিয়ে আমাকে একটা পর্চা দিল এইভাবে, যেটা মেন কাগজ, এটা আমি পরে আপনাদেরকে পাঠিয়ে দেবো, যেখানে আমার ডিটেলস লেখা আছে আর ওনারা লিখেছে, ঠিক আছে। এখানে দেখতেই পাবেন যে এখানে এনওসিতে কিছু টিক্স নেই, কোনো কিছু ট্যাক্স নেই, আদার্স কিছুতেই কোনো কিছু নেই। শুধু এখানে লেখা আছে কি বাইকার ডিটেলস লেখা আছে, আর একটা ডিক্লারেশন লেখা আছে যে কোনো কিছু যদি হয় সেটা সম্পূর্ণ আমার দায়িত্ব, ঠিক আছে। আর বাইকের চার্জেস নাম্বার, হ্যানা সব লেখা আছে, আর পেমেন্ট ডিটেলস, ঠিক আছে। এমনকি পেমেন্ট আমি যে ক্যাশে করেছিলাম সেখানেও এটা লেখা আছে, ঠিক আছে। আর রিমেনিং যে টাকাটা সেটা পরের দিন দিতে হবে এটা। তো পরের দিন কি হয়, আমি যখন ফিরে আছি বাইক নিয়ে, তো হ্যাঁ আমি বললাম তাহলে দাদা আমাকে তাহলে কাগজ কিছু দেখান, তো আমি কিছু কি করে বিশ্বাস করবো উইদাউট, ওনারা এনওসিও প্রোভাইড করবে না, বলছে এইভাবে ব্যাংক তো এনওসি প্রোভাইড করে না, টাইম লাগবে। ঠিক আছে তাহলে তাহলে আমি নেক্সট পাসপোর্ট, বলছে না না আপনি ফাইল নিয়ে যান, কোনো অসুবিধা নেই, আমরা আজ বিকেল 5টার মধ্যে আপনাকে করে দেবো, কাগজ পাঠিয়ে দেবো, তবে হার্ড কপি নয়, সফট কপি আপনাকে অনলাইন করে দেবো। তো আমি বিকেল 4টের সময় বাইক কিনি, যেটা টাইমটা দেখতে পাবেন, 4টে। তো 4টের সময় বাইক নেওয়ার পর আমি বাইকটা, আমার বাড়ি হচ্ছে ডেবরা, প্রায় 250 কিলোমিটার, ঠিক আছে। আমি বাইক রান করে রাত 10টা-11টার সময় ঢুকি। তো মধ্যিখানে আমার কিছু চেকিং পড়ে, হ্যাঁ তার মধ্যে এখানে জিনিস একটা হচ্ছে, এখানে নাম্বার প্লেট একটা মিসিং ছিল, ফ্রন্টের নাম্বার প্লেটিং, আর আগের দিকে পিছন দিকেটা ছিল। তো আমি ওনাকে বললাম যে দাদা আগের দিকে নাম্বার প্লেটটা নিয়ে, এতে যদি পুলিশ আমায় ধরে, এটা তো বাজে জিনিস না। ওনারা বললো ঠিক আছে, আপনি এই মুহূর্তে তো আমার কাছে ওটা প্রবে নেই, আর আপনি এক কাজ করুন, ওটা আপনি একটা ডিজিটালি বার করে নেন, যে স্টিকার টাইপের, এই টাইপের যে ল্যামিনেশন স্টিকার হয় না, যে যদি বার করানো যায় তো বার করে নেবেন। তো বলছে ঠিক আছে, আমি বলে আপনি চলে যান, একটু আগিয়ে যান, ওখানে দোকান আছে। তো যেহেতু আমার বাড়ি ডেবরা মানে মেদিনীপুর, আর ওটা হচ্ছে বসিরহাট, সাউথ 24 পরগনা, বিশাল বড় একটা ডিস্টেন্স। তো আমি যেহেতু বাইক নিয়ে যখন বেরোই, তো কোনো কিছু দেখতে পাইনি, বা হয়তো আমি লক্ষ্য করিনি, এরকম কিছু ব্যাপার। তো যাই হোক, এবার ওনারা যে ভিডিওতে বলতো যে বাইক আমরা ভালো কন্ডিশনে দেবো, সঙ্গে সঙ্গে 2 দিনের মধ্যে আরসি ট্রান্সফার, সব কিছু A to Z সব কিছু মানলাম। তো ওনারা যে বলে যে 2টো করে হেলমেট, ট্যাঙ্ক ভর্তি তেল, সার্ভিসিং ফ্রি, তো এসব আমাকে কিছুই প্রোভাইড করা হয়নি। তো আমি যখন ইঞ্জিনের কথা জিজ্ঞেস করি যে বাইকের ইঞ্জিন যদি কিছু হয়, তো ওনারা বলে কিছু হবে না, নতুন বাইক, এরকম অ্যাভয়েড করে। তো ঠিক আছে ভাই, আমি 1,20,000 টাকা দিয়ে গাড়ি কিনছি,
ট্যাঙ্ক ভরতে তেল ভরতে পারবো, একটা হেলমেট নিতে পারবো না, ঠিক আছে। তো ওনারা তাও একটা হেলমেট প্রোভাইড করে, যেটা একদমই লো কোয়ালিটি, ঠিক আছে, 400-500 টাকা লোকাল দোকান থেকে নেওয়া, 400-500 টাকা হয়তো দাম নয় বাল্কে নিলে। তো ওরা প্রোভাইড করে। আমি বলে দাদা 1,20,000 টাকায় আপনি একটা এই হেলমেট দিচ্ছেন, যেটা পরে গেলে লোক হাসবে। তো ওনারা বলে দাদা একটা ভালো দেখে পরে আপনি বাইক নিয়ে নেবেন হেলমেট, এটা আপাতত আপনি পরে যান। তো সচরাচর এরকম হলো। তো যেহেতু এরকম আমার নতুন কন্ডিশন, আমি তারপরে একাই গিয়েছিলাম না, আমি সঙ্গে কাউকে নিয়ে গিয়েছিলাম না কিছু। তো আমি একজনের সঙ্গে কথা বললাম, তো তারা বললো, একজন আমার আত্মীয়র সঙ্গে পরিচয় ছিল, তো উনি আমাকে বললেন যদি এনওসি প্রোভাইড করে দেয় তো যে এরকম টানা বাইকেরও কোনো অসুবিধা নেই, সুন্দর আরসি ট্রান্সফার করা যাবে। তো ওনাকে এই কথাটা আমাকে বলতে ঠিক আছে দাদা, আমাকে আমি একদিন কি দুদিন টাইম দিন, আপনাকে এনওসি বাইক ডিটেলস সব কিছু পাঠিয়ে দেবো। আমি বলি ভালো। আর এখানে আমি বাইক সব কিছু দেখতে হবে, সব ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। আর রেপুটেড যেহেতু জায়গা, ইউটিউবে কন্টিনিউ ভিডিও আছে, তো আমি বিশ্বাস করি পুরোপুরি ট্রাস্টের উপর, পুরোপুরি ট্রাস্টের উপর বিশ্বাস করে আমি পুরো টাকা পেমেন্ট করে দিই, ঠিক আছে। আর 10,000 সামথিং বাকি থাকে, যেটা আমি নেক্সট দিন পে করবো বলেছি। তো ওনারা যেহেতু বলেছিল সেই দিনই 5টার মধ্যে আমাকে সফট কপি প্রোভাইড করবে, তো আমি তো ওটা তো মনে নেই, আমি চলে আসি, বাইক চালিয়ে আসি। তো আমি যখন কোলাঘাটে ঢুকি, তো আমি একটা চেকিংয়ে আমাকে দাঁড় করায় বাইক। তো আমাকে স্যার জিজ্ঞাসা করেন, মানে পুলিশ যে কনস্টেবল আমাকে ধরেছিলেন, ট্রাফিক কনস্টেবল, তো উনি আমাকে জিজ্ঞেস করলেন ভাই কোথা থেকে আসছো আর কোথায় যাবে। তো আমি বললাম দাদা আমি এই জায়গা থেকে আসছি, এখান থেকে আমি বাইক পারচেস করেছি আর আমি বাড়ি যাচ্ছি। তো উনি আমাকে বললেন যে দাদা বাইকের আগের দিকে নাম্বার প্লেটটা লাগাননি, আর এটা তো একটা ইলিগাল কাজ করেছেন, নাম্বার প্লেট যদিও না থাকে আপনি একটা স্টিকার লাগান, তো এই করুন। আমি স্যারকে বললাম স্যার দেখুন আমি এই জায়গা থেকে বাইক নিয়েছি আর ওখান থেকে আমি আসছি, আর তখন আমি ওখান থেকে বেরোতে বেরোতে 5:15 মানে বিকেল, আমার বাড়ি আসতে টাইম লাগবে 250 কিলোমিটার। আমি স্যার রাস্তায় কিছু বুঝতে মানে দেখতে পাইনি, উনি আমাকে বলেছিলেন বাইকের যে ওনার যে এখান থেকে করে নিতে, কিন্তু আমি খুঁজে পাইনি বা আমি চোখে আমার পড়েনি, তো আমি এইভাবেই আসছি। তো স্যারকে একটু বুঝিয়ে বলতে স্যার বললো ঠিক আছে, কিন্তু বাইকের কাগজপত্র কিছু নেই, তুমি একটা স্লিপের দিয়ে আমি যেহেতু স্যারকে বুঝিয়ে বললাম, তো ওনারাও বুঝলো, ঠিক আছে বলছে ঠিক আছে ভাই যাও, সাবধানে যাও, আস্তে আস্তে যাও, কোনো তাড়াহুড়ো নেই। তো স্যাররা পুরোপুরি করে। তো আমি বাড়ি আসি, আর সেদিন হ্যাঁ আমি যখন আমাকে পুলিশ করে, তখন ওনারা বলে যে যেখান থেকে কিনেছো কি ব্যাপার। আমি তখন ওনাদেরকে ফোন করি, ঠিক আছে, প্রায় কন্টিনিউ বহুবার ফোন করছি, SMS করছি, ওনারা কোনো রকম রিপ্লাই দিচ্ছে না। তো সেদিন আমি বাড়ি এসে প্রচুর টায়ার্ড, ঠিক আছে, সারাদিন জার্নি করে গিয়েছি, ঠিক আছে, আবার ফিরে আসছি রাত 11টা বেজেছে। আমি 6:30-7টার সময় ঘর থেকে বেরিয়েছিলাম, রাত্রি 11টায় ফিরেছি, পুরোপুরি টায়ার্ড। সকালে আমি 9টা-10টার সময় ঘুম থেকে উঠে আমি যখন ফোন করেছি, তো ওনারা ফোন ধরলেন। ফোন ধরে আমি জিজ্ঞাসা করলাম যে কালকে আপনারা কোথায় ছিলেন, আপনাদেরকে এতবার ফোন করলাম, SMS করলাম। বলছে আমরা তো কোম্পানির ফোন, মানে ওখানে ফোন রেখে দিয়ে আসি, তো ফোন আমরা নিয়ে আসি না। তো আমি বললাম আমাকে এই হয়েছে আর আমাকে সামথিং কিছু ফাইন করেছে, আর কাগজ মানে ফাইন করেছে। তো ওনারা বললেন আমাকে আগে বলতে পারতেন, আমরা দেখে নিতাম কি কি ব্যাপার এইসব। দিয়ে ওখানে যে ওনার ঠিক আছে, তিনি বলছেন তুমি ছেলে না, ছেলে হয়ে একটু শক্ত হতে শেখো, কি এত তাড়াতাড়ি ভেঙে পড়ছো, হ্যাঁ। সেদিন বৃহস্পতিবার, আমি বুধবার বাইক নিয়েছিলাম, বৃহস্পতিবার সকালে আমি কল করছি, হ্যাঁ তুমি চিন্তা করছো কেন। আমি বলি দাদা আপনি একটা কাজ করুন, আমাদের তো কাল বিকেলে আপনার দেওয়ার উচিত ছিল, কাগজপত্র সফট কপিগুলো ওগুলো আপনি পাঠিয়ে দিন, আর এনওসিটা মাস্ট পাঠান। বলছে ভাই তোমাকে এনওসি নিয়ে চিন্তা করতে হবে না, বাকি তোমার যে টাকা, যেটা আরসির জন্য 6,500 টাকা, আর ওইদিকে 4,500 টাকা বাকি আছে, সম্মত 10,000 টাকা তুমি পেমেন্ট করো। আমি বৃহস্পতিবার বলছি, আমি কালকে তোমার আরসি ট্রান্সফার হয়ে যাবে কোথায় না, কালিম্পং আরটিওতে ট্রান্সফার হবে, ঠিক আছে না। আর নাম আমি অনলাইন দেখতে হবে, কিন্তু আরসির বাকি কাগজ আর মেন যে কাগজগুলো সব হার্ড কপিগুলো সেগুলো বাই পোস্ট আসবে, 10 থেকে 15 দিন টাইম লাগবে। আমি বলি খুব ভালো, এ তো খুব ভালো জিনিস। তো ওনাকে বললাম দাদা দেখুন আমি ট্রাই করলাম, যেহেতু 24 ঘন্টা হয়নি, বিকেল 5টাতে নিয়েছি, আমি সকালে করেছি, মানে বিকেল 5টাই লাগবে 24 ঘন্টা হওয়ার জন্য। তো ওনাকে বললাম যে হচ্ছে না, তাহলে দাদা আপনারা করে দিন না, বেকার কেন আবার ওয়েট করাবো। উনি বললেন শুক্র শনিবার কাজ হয় না আরটিওতে, তো আপনি আজকেই পাঠিয়ে দিন, তাহলে হয়ে যাবে, আর তা নাহলে দেরি হবে। তাই আমি ওনাকে বললাম যে দাদা দেখুন তাহলে আপনারা করে দিন না, আমি আপনাকে করে পাঠিয়ে দেবো। তো ওরা বললো হ্যাঁ হ্যাঁ এরকম করে, হ্যাঁ হুঁ করে করলো, তো করলো না। তখনই আমার একটু কিন্তু 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 হলো, কারণ ওরা শুধু বলছে পয়সা দাও পয়সা দাও পয়সা দাও, এরকমই করছে। তো আমি বললাম আপনি কাগজই একটা কাগজ দেখাতে পারলেন না, কিছু করলেন না, এনওসি পাঠালেন না, আর আপনারা করছেন। আর আমি আপনাদেরকে ভরসা করে এত টাকা দিয়ে দিলাম, 1,09,000 টাকা দিয়ে দিলাম আপনাদেরকে। যেহেতু 1,09,000 টাকা হয়তো শুনতে অনেকটা কম মনে হচ্ছে, কিন্তু একজন প্রাইভেট সেক্টরে কাজ করে পয়সা জমিয়ে নিজের ফ্যামিলি সব কিছু দেখে
তো 1,09,000 টাকা জমি একটা বাইক না, সত্যি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে একটু চাপের ব্যাপার, যেটা সত্যি আমাকে, আমি ঠিক মতো ঘুমাতে পারছি না। ওরা এতটা মেন্টালি টর্চার করছে আমার, ঠিক আছে। আমার ফ্যামিলি জানে না, ফ্যামিলি জানলে তারা কীভাবে রিয়াক্ট করবে, মানে আমি ভেতরে ভেতরে পুরো পুরো একদম অবস্থা আমার খারাপ। তো এই জিনিস হয়। তো ওনাদেরকে আমি 7ই আগস্ট তো ওনারাও করেননি, আমি দিয়ে দেখলাম যে হয়তো পয়সার জন্য ওরা করছে না। তো আমি 7ই আগস্ট ওনাদেরকে আমি পেমেন্ট করি বাকি 10,000 টাকাটা। ওনারা বলে, দাদা আজকে তো করলেন, কিন্তু আজকে তো হবে না, আপনাকে সোমবার ওয়েট করতে হবে। তো সোমবার ওয়েট করলাম, সোমবার হলো না, মঙ্গলবার হলো না, বুধবার সম্মত আপনার ছিল 15ই আগস্ট ছিল, বুধবার বা হ্যাঁ বুধবার কি মঙ্গলবার হবে বা বৃহস্পতিবার হবে। তো ওই জন্য বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত অফ ছিল। তো মঙ্গলবার হয়ে যাওয়ার কথা, উনি বলেছিলেন আমাকে যে শিওর হয়ে যাবে মঙ্গলবার। তো মঙ্গলবার কিন্তু আর হয়নি, আজ মঙ্গল বৃহস্পতি শুক্র হয়নি। তো ওনাকে যখন আমি ফোন করছি, আর ফোন আর উনি রিসিভ করছেন না, ঠিক আছে। আর ব্যাপারটা হচ্ছে, যখন আজকে আমি কল করি, উনি কি বলেন জানেন তো, বলেন ভাই জানো তো প্রবলেম কি হচ্ছে, যে ওই যে নাম্বার প্লেটটা আছে না, নাম্বার প্লেটটা রেজিস্টার করা নেই। আপনার রেজিস্টার করা নেই, এটা কি কথাবার্তা? বলছে হ্যাঁ ভাই জানো তো রেজিস্টার করেন, ওটা আমি ঘুরে বলেছি রেজিস্টার করাতে, রেজিস্টার করার পর তোমার হবে। আমি কবে হবে? আবার বলছে তোমার সোমবার, নেক্সট সোমবার তোমার আবার হয়ে যাবে। আমি বলি সত্যি? বলছে হ্যাঁ। আমি বলি যদি নেক্সট সোমবার যদি না হয় তাহলে আমি কি করব? বলছে না না শিওর হবে। আমরা যদি নেক্সট সোমবার যদি না হয়, মঙ্গলবারও আমি ওয়েট করবো, যদি না হয় তাহলে বুধবার আমার উইকলি অফ আছে ডিউটি থেকে, আমি ডিউটি তো অফ করে যেতে পারবো না, তো তাহলে আমি তুমি জিনিস তোমার ফেরত নেবে, কি করবে? না বলছে আমাদের তো নো রিটার্ন নো রিফান্ড পলিসি, এটা আমাদের এখানেও লেখা আছে, অবভিয়াসলি লেখা আছে, মিথ্যা বলবো না। আর আপনি চিন্তা করবেন, আপনার মতো অনেকজন এরকম ওয়েট করছে, যাদেরও আরসি হচ্ছে না। আমি বলি এটা কি কথাবার্তা হলো? অনেকজন, আমি আপনাকে আর পয়সা দিয়েছি, এটা আপনার কর্তব্য যে করে দেওয়াটা। আমি লোক কি করছে না তা আমি জানি না, আপনার উচিত কি, আপনি পয়সা নিয়েছেন, আপনি কাজ করবেন তো। বলছে হ্যাঁ। বলি তাহলে আপনি কি মানে মজাক করছেন? তো এরকম একটা স্ক্যামের মধ্যে পড়ে গেছি, জানি না আমি স্ক্যাম থেকে বেরোতে পারবো। আর এরকম ডিলার থেকে সত্যি অ্যাভয়েড করবেন সেকেন্ড হ্যান্ড বাইকের ক্ষেত্রে, ঠিক আছে। সেকেন্ড হ্যান্ড আমার যেহেতু এক্সপিরিয়েন্স ছিল না এইসব ব্যাপারে, আমি বলে দিই, যদি সেকেন্ড হ্যান্ড বাইক সত্যি কোনো ভাই নিতে চায়, আমি বলবো ফার্স্ট গাড়ির ইন্স্যুরেন্স চেক করবেন, ঠিক আছে। গাড়ির ইন্স্যুরেন্স চেক করলে আপনি বুঝতে পারবেন, আরসি চেক করবেন, তাহলে যদি ফাইন্যান্সিয়াল মানে ওনার নাম না থাকে, যে ফাইন্যান্স করেছে, যে কোম্পানি ফাইন্যান্স করে তার নাম থাকে, তাহলে গাড়ি ভাববেন ফাইন্যান্স আছে, ঠিক আছে। তো অবভিয়াসলি সেসব ফাইন্যান্স গাড়িতে এনওসি নেবেন, যেটা আমি জেনেও আমি নিইনি, মানে আমি কত বড় মানে ভুল কাজ করে সেটা আমি বুঝাতে পারছি না। যদি সত্যি এই ভিডিওটা যদি কেউ দেখে দেখেন, কোনো ব্যক্তি যদি আমাকে একটু সাহায্য করতে পারেন লিগেলি, প্লিজ হেল্প করবেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 8617005511। আর প্রতিটা ভাইকে বলবো, যারা আমার মতো ইয়াং বা আমার থেকে ছোট ভাইয়েরা, তাদেরকেও বলবো যে প্লিজ এইসব মানে দালাল বা ডিলারের থেকে দূরে থাকবেন। এরা মানুষকে শান্তিতে থাকতে দেবে না, আর এদের মানে উদ্দেশ্য এটাই যে কীভাবে মানুষকে বোকা বানিয়ে পয়সা নেব। কারণ আপনি একটা ভাবুন, একটা আমি বাইক নিয়ে বেরিয়েছি, তাতে একটা লোন চলছে, লোনটা আদৌ মিটেছে না মিটেনি তা কিছু জানি না, পুলিশ ধরে, সেটা একটা ইলিগেল জিনিস। বাইকটা ইলিগেল কোনো যদি কাজ করে থাকে, যদি সে তার দায়িত্বভার আমার, সব কিছু আমার, মানে ওনারা তো সেল করে দিয়েছে, মরছি আমি। তো প্লিজ একটাই বলবো, সবাই প্লিজ আমার পাশে থাকবেন, এইসব বদমাস বা অসাধু লোকেদের থেকে দূরে থাকবেন। আর জানি না আমি এই স্ক্যাম থেকে বেরোতে পারবো নাকি, আর আমি আর কিছু বলার মুহূর্তে নেই। একটাই রিকোয়েস্ট করবো সব ভাইদের, প্লিজ এসব থেকে দূরে থেকো, পারলে 2 দিন ওয়েট করে যাও, কিন্তু ভালো ভালো জেনুইন জায়গা থেকে নিও, শোরুম থেকে নিও। আমি এটা বলবো, যদি সেকেন্ড হ্যান্ড বাইক হয়, খুব ভালো ডিলার, খুব চেনা পরিচিত না ছাড়া এসব ইউটিউব ভিডিও বা সোশ্যাল ভিডিওর পাল্লায় পড়ে মোটেও যেও না। আর স্পেশালি বয়কট বাইক শপ, এসব ডিলার, ঠিক আছে। প্লিজ সবাই, যদি কেউ বাইক পাড়া থেকে দেখছেন, প্লিজ আমাকে হেল্প করবেন, ঠিক আছে। বাইক পাড়া বসিরহাট, সব ডিটেলস, শপের নাম হচ্ছে বাইক শপ, ঠিক আছে। ওনাদের ফোন নাম্বার হচ্ছে 9748711659, ঠিক আছে। খুবই বাজে বিহেভ করছে, মানে আমি নিশ্চিন্তে একটু ঘুমাতে পারছি না, এরকম কন্ডিশনে আমি আছি।
আমার 1 বছর 1.5 বছরের জমানো পয়সা একবারে নিয়ে নিল। তার জন্য আমি নিজেই দায়ী, না বলবো না, কিন্তু পুরোপুরি না জেনে শুনে কোনো কাজ করবেন না। আজকালকার দিনে কোনো মানুষ ভালো নয়, এরা প্রতিটা মানুষ এইভাবে জাল পেতে রাখে, কখন কোনো মানুষ পড়বে। আর একটাই বলবো, স্টে সেফ, আর এইসব অসাধু দালাল থেকে সত্যি দূরে থাকবেন। বাই।